হা, তোমরা এত ভীতু কেন? বাঁশঝাড়ে ভূত আছে? সঞ্জীব, আলোটা তো নিভে গেল, কই তুই কোথায়? আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরম অনুভূতির অনুভবের জন্য। কিছু ভূতে ভয়, কিছু ভূত অভয়, এই নিয়ে যেন মনে না থাকে কোনো সংশয়। কালিয়াপুর গ্রামটা যেন সময়ের ফাঁকে আটকে পড়েছে। এক পাশে গভীর নদী, তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ আর ঘন জঙ্গল। গ্রামের শেষ মাথায় একটি পুরনো বাঁশঝাড়, যেটা দিনের আলোতে কিছুটা ভয় ধরায় মনে। সন্ধ্যার পর ওদিকটায় কেউ যায় না, লোকমুখে শোনা যায় ওখানে কিছু একটা আছে, যেন কোনো অদৃশ্য চোখ সবসময় দেখছে। এই গল্পটা শুরু হয় এক অশুভ বিকেলের পরেই। পাখিরা আগে ভাগে গাছে ফিরছে, বাতাসে একরকম অস্বস্তির গন্ধ, আর চারপাশে হঠাৎ কেমন নিস্তব্ধতা। হা, তোমরা এত ভীতু কেন? বাঁশঝাড়ে ভূত আছে? এই আজগুবি কথা। আমি কিন্তু আজ রাতেই যাব ওদিকে। তুই পাগল হয়ে গেছিস নাকি? যে বাঁশঝাড়ে দিনের লোক যায় না, তুই রাতে যাবি? ভয় পেলে তো চলবে না ভাই, পুরনো কথাগুলো কেউ যাচাই করে দেখে না বলে এগুলো টিকে আছে। আমি সত্যি জানতে চাই সেখানে আসলে কি আছে। গ্রামের বড়রা কাদেরের এই দুঃসাহস দেখে মাথা নাড়ে। সেই সময় রহিম মিয়া উঠোনে বসে বিড়ি টানছিল। ওই কাদের, ওই সব উল্টো পাল্টো সাহস দেখাস না। বাঁশঝাড় খালি গাছ না, ওখানে বহু কাহিনী লুকিয়ে আছে রে। তা আপনি আবার জানেন কিছু রহিম কাকা? জানি বই কি, আমার ছোটবেলা আমাদের এক প্রতিবেশী হারিয়ে গেছিল সেই বাঁশঝাড়ে। পরের দিন তার দেহ মেলে নদীর ঘাটে। মুখটা কেমন যেন বিকৃত, যেন কিছু একটা দেখে চমকে গেছিল সে। সন্ধ্যার ঘন অন্ধকারে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল কালিয়াপুর। বাড়িঘরের জানালাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল একে একে। এমন সময় গ্রামের প্রাচীনতম মানুষ গোলক দাদু, যিনি বছর ৮০ বয়স হলেও এখনও কাঁঠাল গাছের নিচে বসে পান খেয়ে গল্প বলেন, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন। তোমরা জানো, ওই বাঁশঝাড়ের ঠিক পাশেই একটা কবর আছে। আগে নদী ওই দিক দিয়েই বয়ে যেত। একবার এক যুবক স্রোতে তলিয়ে গিয়েছিল, তার লাশ নাকি ওইখানে ভেসে উঠেছিল। আচ্ছা, তার নামটা কি ছিল দাদু? কে জানে বাবা, কেউ বলে তার নাম ইদ্রিস ছিল, আবার কেউ কেউ বলে অন্য কিছু। তবে একটা কথা ঠিক, তার মৃত্যুর পর থেকেই ওইখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। রহিম মিয়া, কাদের ও সঞ্জীব এই গল্প শুনে চুপ করে যায়। ঠিক তখনই গ্রামের পুকুর পাড়ে অবস্থিত বটতলার শিব মন্দির থেকে ঘণ্টা বাজে। সেখানে বসেছিল পুরোহিত মহেশ্বরানন্দজি, এক নিরহংকার বয়সী ব্রাহ্মণ, যিনি গ্রামের ছেলেদের নিয়মিত উপদেশ দেন। ভয় যদি করতেই হয় তাহলে নিজের মনকে করো, এইসব অশরীরী নিয়ে বেশি না ভাবাই ভালো। কিন্তু গুরুজি, যদি কিছু নাই থাকে তাহলে তো যাচাই করাই উচিত, তাই না? তোমার যাচাইয়ে যদি কৌতূহলী হয় তাহলে অনর্থ হতে পারে। রাতে কাদের ও সঞ্জীব চুপি চুপি সিদ্ধান্ত নেয় তারা দুজনে বাঁশঝাড়ে যাবে। গ্রামের সবাই যখন ঘুমিয়ে বিঘর, তখন তারা টর্চ হাতে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা দেয়। বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই হাওয়ার শব্দ বদলে যায়, কান কাটা ঠান্ডা আর কেমন একটা সোঁদা গন্ধ। এই গন্ধটা কেমন যেন নদীর গন্ধ নয়। চল ভেতরে যাই, দেখি তো সেই ছায়াটা আদৌ আছে কি না। দুজনে ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে বাতাস থেমে যায়। হঠাৎ যেন সময় থেমে গেছে মনে হয়। টর্চের আলো মাঝে মাঝে কেঁপে উঠছে, চারিদিকে পোকামাকড়ের শব্দ আর সেই ফিসফিসানি। তুই কি শুনছিস? কেমন যেন ফিসফিসানির শব্দ, কে যেন নাম ধরে ডাকছে। সঞ্জীবের শরীর কাঁপে, সে পেছনে ফিরে দাঁড়িয়ে থাকে, কিন্তু কাদের সাহস করে সামনে এগিয়ে যায়। হঠাৎই টর্চের আলোটা নিভে যায়।
সঞ্জীব, আলোটা তো নিভে গেল, কই তুই কোথায়? কোনো উত্তর নেই। সেই মুহূর্তে একটা ছায়া যেন বাঁশের ফাঁকে ফাঁকে কাদেরকে ঘিরে ফেলেছে। বাতাস ভারী, নিঃশ্বাস টেনে নেওয়া যায় না। কে কে ওখানে? কে? কোনো উত্তর নেই, শুধু নদীর গর্জনের মতো এক বিরাট আওয়াজ, যেন মহাকার করছে কেউ। পরের দিন সকালে গ্রামের লোকজন নদীর পাড়ে দেখতে পায় কাদেরের দেহ পড়ে আছে। তার মুখ বিকৃত, চোখ দুটো খোলা, আর গলার গভীর কালোর দাগ। চারপাশে কোনো পায়ের ছাপ নেই, শুধু চাপা বাঁশ ঝাড়ের গন্ধ আর একটা ঠান্ডা হাওয়া। রহিম মিয়া খবর পেয়ে ছুটে আসেন। আবার সেই বাঁশঝাড়, এবার আর বসে থাকা যাবে না। সে সোজা চলে যায় পুরোহিত মহেশ্বরানন্দের কাছে। গুরুজি, এবার সত্যি কিছু একটা করা দরকার। এই ভূত যেই হোক, যদি কিছু না করি পরেরটা আমি বা আপনি হতে পারে। তাহলে একজন দরকার, যে নদীর তলা থেকে তার নাম বের করতে পারবে। এমন সময় আব্দুল চাচা বাঁশের লাঠি নিয়ে ছুটে আসেন। ওই ছায়ার সঙ্গে আমি একবার বহু বছর আগে মুখোমুখি হয়েছিলাম। তখন আমি নদীতে মাছ ধরতাম। এখন সময় এসে গেছে, ওকে শান্ত করা দরকার। কাদেরের মৃত্যুর পর কালিয়াপুর যেন স্তব্ধ হয়ে যায়। যে ছেলেটা সদা হাসি খুশি, সে এভাবে চোখ খোলা রেখে পৃথিবী ছেড়ে চলে গেল, কেউ কল্পনাও করতে পারেনি। গ্রামের প্রতিটি মানুষ মনে মনে শিহরিত, তবে সবার আগে আতঙ্কে কুঁকড়ে পড়েছিল কাদেরের সঙ্গী সঞ্জীব। সেই সকালে সবাইকে অবাক করে দিয়ে সঞ্জীব নিজেই হাজির হয় পুরোহিত মহেশ্বরানন্দজির কাছে। গুরুজি, আমি জানি কাদের মারা গেছে, কিন্তু আমি বাঁচতে চাই। আমি যা দেখেছি তা আমার চোখের ভুল নয়। ওটা মানুষ ছিল না। ধীরে বলো, কি দেখেছিলে তুমি? একটা ছায়া, না ছায়া না, একটা কালো টিভির মতো কিছু বাঁশঝাড়ের মাঝখানে ঘুরে বেড়াচ্ছিল, যেন আমাদের ঘিরে ফেলেছে। তার আওয়াজ ছিল, আর মুখটা ছিল না। পুরোহিত চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে থাকে। তারপর গভীর গলায় বলেন, এ ছায়া নতুন নয়, বহু বছর আগেও এমন এক ঘটনা ঘটেছিল। এই বাঁশঝাড়ে এক আত্মা আটকে আছে, নামহীন, রাগী আর তৃষ্ণার্ত। এদিকে রহিম মিয়া আর আব্দুল চাচা মিলে কিছু লোককে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা দিলেন। সঙ্গে সঞ্জীবও ছিল। পথে আব্দুল চাচা তার অভিজ্ঞতার কথা বললেন। বছর 20 আগে আমি যখন নদীতে জাল ফেলে মাছ ধরতাম, তখন একদিন ঝড় জলের রাতে আমার নৌকোটা উল্টে যায়। আমি কোনোভাবে ভেসে এসে বাঁশঝাড়ে উঠি। তখন দেখি এক জোড়া চোখ অন্ধকারের ভেতরে তাকিয়ে আছে আমার দিকে, চুপচাপ, না নড়ছিল না চড়ছিল। তখন আপনি কিছু করেননি? আমার সাহসী হয়নি, কিন্তু সে রাতের পর থেকে সে আমার স্বপ্নে আসে। তার কোনো মুখ নেই, কিন্তু কণ্ঠস্বরে একটাই প্রশ্ন, আমার নাম বল, আমার নাম বল, আমার নাম কি? বাঁশঝাড়ে পৌঁছে তারা দেখল বাতাস স্তব্ধ। বাতাসে কোনো শব্দ নেই, পাখির ডাক নেই, শুধু মাঝে মাঝে ভেসে আসছে ফিসফিসানি, যা কিনা কোনো মানুষের আওয়াজ হতে পারে। এ জায়গায় কিছু একটা আছে, অনুভব হচ্ছে। তারা আরও ভেতরে যায়। হঠাৎ আব্দুল চাচা একটা ছোট মাটির টিভির সামনে দাঁড়িয়ে পড়েন। এ জায়গাটাকে আমি চিনে ফেলেছি, এখানেই আমি সেই চোখটাকে দেখেছিলাম। টিভির সামনে মাটিতে কাদা আর শুকনো বাঁশপাতার নিচে কিছু একটা চাপা পড়েছিল। তারা সেখানে ঘুরে দেখতে পায় এক জীর্ণ কাঠের ফলক, যেখানে এক সময় কিছু লেখা ছিল, এখন আর সেটা পড়া যায় না। এটা কি কবর নাকি? হতে পারে। এখন বোঝা যাচ্ছে আত্মাটা হয়তো নিজের নাম হারিয়ে ফেলেছে। সে চায়
কেউ তার নাম ধরে ডেকে তাকে ফিরিয়ে আনুক। পুরোহিত মহেশ্বরানন্দজি তখন পেছন থেকে এসে উপস্থিত হন একটা পুরনো তালপাতার পুঁতির হাতে। আমি খুঁজে পেয়েছি একটা পুরনো দলিল। এখানে লেখা আছে, অনেক বছর আগে একজন নৌকার মাঝি নদীতে ডুবে মারা যায়। তার নাম ছিল ইদ্রিস মণ্ডল। তার দেহ বালির মাঝে আটকে যায় এবং গ্রামের লোকজন তাকে এনে বাঁশঝাড়ের ধারে কবর দেয়, কিন্তু মন্ত্রপাঠ ছাড়া, অশুদ্ধভাবে। আরে ইদ্রিস, আমি তো ঠিকই শুনেছিলাম নামটা। হঠাৎ চারপাশে বাতাসের গতি বেড়ে যায়, বাঁশপাতা কাঁপতে শুরু করে, আর সেই ফিসফিসানির আওয়াজ এবার যেন জোরে শোনা যায়। আমার আমার নাম বল, তাড়াতাড়ি বল, আমার নাম কি? ইদ্রিস মণ্ডল, আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি, শান্ত হও। একটা বিরাট হাওয়া ছুটে আসে তাদের দিকে, তারপর হঠাৎ সব শান্ত হয়ে যায়। গুরুজি, এটা কি শেষ? না, আত্মাটার নাম মনে করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে এখন খুঁজবে তার অপূর্ণ কাহিনী। কেন সে এমন হলো, কে তাকে ডুবিয়েছিল, সেই উত্তর চাইবে সে।